আসসালামু আলাইকুম ডিয়ার অল। আজ আমাদের টপিক হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ার অ্যান্ড পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস। তাহলে ফার্স্ট আমরা চলে আসি পোস্ট অপারেটিভ কেয়ারে। পোস্ট অপারেটিভ care is necessary for the good outcome of surgical procedure। যে কোনো একটা সার্জিক্যাল প্রসিডিউরের আমাদের যদি একটা আমরা ভালো আউটকাম পেতে চাই তাহলে অবশ্যই আমাদের পোস্ট অপারেটিভ কেয়ারটা মোস্ট ইম্পর্টেন্ট। এই পোস্ট অপারেটিভ কেয়ারের যে ফেজ, এটাকে আমরা তিনটা ফেজে ডিভাইড করতে পারি ফর মেজর সার্জারি, লাইক immediate post operative period, and intermediate phase, and another one is a convalescent phase। তাহলে আমরা চলে আসি ফার্স্ট ফেজ যেটি, দ্যাট ইজ ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড। All patients undergoing major surgery initially monitor in the post-operative recovery room under direct supervision of specially trained personnel। And আমরা কি মনিটরিং করব এই পোস্ট অপারেটিভ রুমে পেশেন্টকে? তাহলে কেয়ার ডিউরিং দিস পিরিয়ড, monitoring of the patient. First one is basic non-invasive monitoring, দেন ইনভেসিভ মনিটরিং। তাহলে নন ইনভেসিভ মনিটরিং গুলো আমাদের সব পেশেন্টের বেলায় লাগবে, সেগুলো মনে রাখতে হবে, যেটা মেজর সার্জারি বা মাইনর সার্জারি সব। আমরা মাইনর সার্জারিতে ইনভেসিভ মনিটরিং কম করি, তো মেজর সার্জারিতে আমাদের ইনভেসিভ মনিটরিং লাগতে পারে। নন ইনভেসিভ মনিটরিং গুলো কি? পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, অক্সিজেন স্যাচুরেশন, ইউরিন আউটপুট এবং ইসিজি, এগুলো আমাদের দরকার। আর যেগুলা ইনভেসিভ মনিটরিং সেগুলা হচ্ছে সেন্ট্রাল ভেনাস প্রেশার, আর্টারিয়াল ব্লাড গ্যাস বা এবিজি, অ্যান্ড পালমোনারি আর্টারি ওয়েস্ট প্রেশার। যদি মেজর সার্জারি লাগে এবং যে পেশেন্টের দরকার হয় সে তাদের বেলায় আমরা ইনভেসিভ মনিটরিং করব। আর কি মনিটরিং করতে হবে? ফ্লুইড ব্যালেন্স মনিটরিং করতে হবে, যেমন রেকর্ড ফ্লুইড লস, দ্যাট ইজ ইউরিনারি আউটপুট, এনজি সাকশন দিয়ে কতটুকু লস হচ্ছে, ড্রেন টিউব দিয়ে কতটুকু লস হচ্ছে, ক্যাথেটার দিয়ে কতটুকু লস হচ্ছে। যদি কোনো পেশেন্টের অ্যাবডোমিনে কোনো স্টোমা করা হয়ে থাকে, লাইক আইলোস্টোমি স্টোমা বা কোলোস্টোমি, সেটা দিয়ে কতটুকু পাস করছে। মেইনটেনেন্স অফ ইউরিন আউটপুট চার্ট স্ট্রিক্টলি। তাহলে এই আমাদের যে ব্যালেন্স, এই আউটপুট বা লস, আমরা কতটুকু দিচ্ছি ইনফিউশন এবং কতটুকু আমাদের বডির থেকে লস হচ্ছে, এগুলা ক্যালকুলেট করে আমাদের পেশেন্টের কেয়ার নিতে হবে, মানে অ্যাকর্ডিং টু লস আমাদের রিপ্লেস করতে হবে। আদার্স কি? ডিপেন্ডিং অন দি নেচার অফ দি অপারেশন, অপারেশনের কি টাইপের আমরা অপারেশন করলাম সেই অপারেশনের উপরে ডিপেন্ড করে আমাদের ফার্দার মনিটরিং আছে। লাইক নিউরোসার্জারি পেশেন্ট মনিটরিং কি হবে? পেশেন্টের কনসিয়াসনেস লেভেল, যদিও কনসিয়াসনেস লেভেল আমরা সব পেশেন্টেরই দেখবো, and ICP should be monitored in case of neurosurgery patient। এবার পজিশনিং অফ দি পেশেন্ট, বেড অ্যান্ড মোবিলাইজেশন। পেশেন্টকে আমাদের কি করতে হবে? মোবিলাইজ করতে হবে, অ্যান্ড আওয়ারলি 8 to 12 আওয়ার্স। দেন কেন আমরা মোবিলাইজ করব? মোবিলাইজ করব টু মিনিমাইজ অ্যাটেলেকটেসিস, যাতে ডেভেলপ না করে। আর্লি অ্যাম্বুলেশন অ্যান্ড ইন্টারমিডিয়েট কম্প্রেশন অফ দি কাপ বাই নিউমেটিক ডিভাইস টু মিনিমাইজ ডিবিটি, ডিপ ভেইন থ্রোম্বোসিস যাতে না হয়, তাহলেও আমাদের তার জন্য আর্লি অ্যাম্বুলেশন দরকার। আর এই ইন্টারমিডিয়েট কম্প্রেশন স্টকিং আছে বা আরো ডিভাইস আছে যেগুলা দিয়ে আমরা এই নিউমেটিক ডিভাইস দিয়ে কম্প্রেশন করতে পারি, যাতে এই পেলভিক সার্জারির বেলায়, পেলভিক যে কোনো অর্গান সার্জারি বা রিলেটেড সার্জারিতে যাতে ডিভিটি ডেভেলপ না করে, ডিপ ভেইন থ্রোম্বোসিস ডেভেলপ না করে, সেজন্য আমাদেরকে মেজার নিতে হবে। আর কি? পোস্ট অপারেটিভ পিরিয়ডে ডায়েট ইজ ইম্পর্টেন্ট। এখন এই ডায়েটটা ডিপেন্ড করে কোন টাইপের সার্জারি করা হয়েছে, কোন জিআই ট্রাক্টের সার্জারি করা হয়েছে আর হচ্ছে অন্য কোন সিস্টেমের সার্জারি করা হয়েছে। সেই টাইপস অফ ডায়েট ডিপেন্ডস আপন দ্য টাইপস অফ অপারেশন, কোন অপারেশনটা আমরা করেছি সেটার উপরে ডিপেন্ড করবে। Drain tube, the drain tube should be examined frequently to assess the bleeding or fistula। Drain tube দেওয়ার পরে in first 24 hours আমাদেরকে কি করতে হবে? যে ড্রেন টিউব দিয়ে কোনো ব্লাড আসছে কিনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি দেখা যায় অ্যাবডোমেনে কোনো অ্যানাস্টোমোসিস করা হয়েছে বা আদার সার্জারি, ড্রেন টিউব দেওয়া হয়েছে, ব্লিডিং হচ্ছে, সো ইমিডিয়েট আমাদের মেজার নিতে হবে, সিনিয়রকে ইনফর্ম করতে হবে, ইভেন পেশেন্ট রিঅপারেশন বা লাগতে পারে এই ব্লিডিং স্টপ করার জন্য। আর
রেসপিরেটরি কেয়ার কি করব আমরা? পেশেন্ট হু আর নট ইন্টিউবেটেড should be encouraged to take deep breath to prevent atelectasis, supplementation of oxygen by mask. আর কি রেসপিরেটরি কেয়ার? হু আর ইন্টিউবেটেড তাদেরকে আমরা মেকানিক্যাল ভেন্টিলেশন দিব। মেডিকেশন কি দেওয়া হয় ইন পোস্ট অপারেটিভ পিরিয়ডে? মেডিকেশন হচ্ছে adequate analgesia আমরা দিব, appropriate antibiotics, sedatives, anti-ulcerant, antipyretic according to need, and fluid according to type of surgery. কিছু পেশেন্ট মেজর সার্জারিতে অবশ্যই আমরা ফ্লুইড রিপ্লেসমেন্ট দিব। দেখা যায় মাইনর প্রসিডিউরে পোস্ট অপারেটিভে অনেক আমাদের ফ্লুইডের প্রয়োজন হয় না। আর মেডিকেশন তো অলরেডি বলা হয়ে গেল। এখন চলে আসে ইন্টারমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড। এই ইন্টারমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডটা কি? Intermediate phase start করে with complete recovery from anesthesia and last for the rest of the hospital stay. That is, আমরা patient manage করব in the ward or cabin, যেখানে patient থাকুক। পোস্ট অপারেটিভ রুম থেকে আমরা শিফট করে দিচ্ছি ওয়ার্ডে, তখন যে পেশেন্ট ম্যানেজ করছি, দ্যাট ইজ ইন্টারমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড। এই পিরিয়ডে আমরা কি কেয়ার নিব? পেশেন্টের কেয়ার নিতে হবে কেয়ার অফ দি উন্ডেড। Wound care কি হবে? If the dressing is dry, dressing removed on 3rd or 4th post-operative day. আর যদি ড্রেসিং সোক করে যায় তখন আমরা আর্লিয়ার ড্রেসিং রিমুভ করব। Any discharge from the wound, send for culture and sensitivity. এবং আমরা সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক স্টার্ট করব। স্কিন সুচার শুড বি রিমুভড ইউজুয়ালি অন 7th পোস্ট অপারেটিভ ডে বাট লঙ্গার ইন ব্রেন অ্যান্ড পপলিটেল এরিয়া। স্কিন সুচার যে রিমুভ করছে এটা ডিপেন্ড করে বডির ডিফারেন্ট পার্টে কোথায় আমরা কি অপারেশন করছি। লাইক ফেসে যদি আমরা অপারেশন করি ইউজুয়ালি 5th পিরিয়ডে আমরা হচ্ছে ফেস নেকে আমরা স্টিচ রিমুভ করে দিই। আর আদার্স কমনলি 7th পোস্ট অপারেটিভ ডে লিম্বের বেলায় ইভেন 12 to 14 পোস্ট অপারেটিভ ডে আমরা স্টিচ রিমুভ করি, বাট এটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু টাইপ অফ সার্জারি। তারপরে কি আছে? ইফ এনি কালেকশন ইজ সিন ইমিডিয়েটলি স্টিচ অফ। যদি কালেকশন দেখা যায় আমরা কিছু স্টিচ অফ করে দিব, তখন তারপরে ড্রেন করব কালেকশন, আর সেই পাস সেন্ড করব কালচার সেন্সিটিভিটির জন্য। রেগুলার ড্রেসিং করব, অ্যান্টিবায়োটিক আমরা অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি দিব। এটা হচ্ছে উন্ড কেয়ার। এখন ওয়ার্ডে পেশেন্ট আছে, পেশেন্টের ড্রেন টিউব দেওয়া আছে। ড্রেন টিউবের আমরা কি ম্যানেজমেন্ট করব? External portion of the drain must be handled with aseptic technique. Drain must be removed as soon as no longer useful, because drain থেকে একটা drain is a source of infection. এখান থেকে ইনফেকশন হতে পারে ড্রেন থেকে। মেকানিক্যাল ইরেকশন টু দ্য অ্যাডজেসেন্ট গার্ড ইন প্রোলং ইউজ অফ ড্রেন যদি গার্ডে দেওয়া থাকে। এই প্রবলেম গুলার জন্য আমাদের যখন প্রয়োজন শেষ হয়ে যাবে, ইন্ডিকেশন শেষ ড্রেনের, তখনই আমরা ড্রেন রিমুভ করে দিব। আর পোস্ট অপারেটিভ পালমোনারি কেয়ার, আমাদের পালমোনারি কেয়ার কিরকম হবে? ইমিডিয়েট পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়া টু রিডিউস পেইন। অবশ্য যে কোনো অপারেশনে আমরা অবশ্যই পেশেন্টকে অ্যানালজেসিয়া দিব, যে পেইন রিমুভ করতে হবে, পেইন ফ্রি রাখতে হবে পেশেন্টকে। এনকারেজ করব আর আর্লি মোবিলাইজেশন পেশেন্টকে, এনকারেজিং ডিপ ব্রিদিং, periodic hyperventilation by using intensive spirometry by spirometer, and post-operative physiotherapy আমরা অ্যাডভাইস করব। এটা পালমোনারি কেয়ার পেশেন্টের। আরেকটা ফেজ যেটা বলা হয়েছিল কনভালেসেন্ট ফেজ, and it is the transition period between the hospital discharge and full recovery of the patient. মানে আমরা পেশেন্টকে ডিসচার্জ করে দিলাম, তারপরে ফেজটা ইটস ইনক্লুডস কেয়ার অফ স্টোমা, ফিজিওথেরাপি, সার্ভিলেন্স এটসেট্রা। কিন্তু মেইন ইম্পর্টেন্ট কেয়ার ইন পোস্ট অপারেটিভ পিরিয়ড ইজ ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড অ্যান্ড ইন্টারমিডিয়েট। অবশ্য এভরি রিকোয়ারমেন্ট পেশেন্টের যদি দরকার হয় পেশেন্ট ডিসচার্জ হয়ে যাওয়ার পরে, লাইক স্টোমা কেয়ার, ফিজিওথেরাপি, এগুলো ইম্পর্টেন্ট, আমাদের রেগুলার ফলো আপে রাখতে হবে পেশেন্টকে। এগুলো তো ছিল পোস্ট অপারেটিভ কেয়ার। এখন আমরা পড়বো হচ্ছে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস। তাহলে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস গুলোকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি বাই টাইম অফ অকারেন্স, লাইক হচ্ছে ইমিডিয়েট, আর্লি অর লেট। এই পিরিয়ডে কি কি কমপ্লিকেশনস হতে পারে? আবার আমরা ক্যাটাগরাইজ করতে পারি জেনারেল টু এনি অপারেশন অর স্পেসিফিক টু দ্য প্রসিডিউর। তাহলে চলে আসো ফার্স্ট, কি কি রিস্ক ফ্যাক্টরস এই পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন গুলোর জন্য দায়ী বা রেসপন্সিবল।
কি extreme of age, children and elderly people দের এই রিস্ক পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের চান্স বেশি। ওবেসিটি এন্ড স্মোকার, কার্ডিওভাস্কুলার ডিজিজ যদি কারো থাকে, রেসপিরেটরি ডিজিজ যদি থাকে, লিভার ডিজিজ থাকে, রেনাল ডিজিজ থাকে মানে ক্রনিক রেনাল ফেইলিউরের পেশেন্ট, ডায়াবেটিস মেলাইটাস, স্টেরয়েড অ্যান্ড ইমিউন সাপ্রেসিভ ড্রাগস যারা নিচ্ছে তাদের বেলায় রিস্ক থাকে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস ডেভেলপ করার। এখন আমরা ক্যাটাগরাইজ করব, যেটা অলরেডি একবার করেছি, আবার বলছি যে ক্যাটাগরিজ অফ পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস: immediate complications, early complications, late complications. Immediate complications কখন হচ্ছে? within 24 hours of surgery. Early complications কখন হচ্ছে? Complications occur within 30 days of surgery or during the period of hospital stay, or কখনো কখনো বলা হয় 28 days of surgery or hospital stay. এটা early complication. And late complication after 28 days or after discharge, সেটা হচ্ছে late complications. এখন wound related complications কি হতে পারে? হতে পারে হিমাটোমা, মানে সেরোসিঙ্গুইনাস বা ব্লাড কালেকশন হচ্ছে, সেরোমা সেরাস কালেকশন, উন্ড ইনফেকশনস। হিমাটোমা তো হচ্ছে ব্লাড কালেকশন হবে মানে ব্লাডি ডিসচার্জ। উন্ড ইনফেকশন, সার্জিক্যাল সাইট ইনফেকশন হতে পারে, ডেহিসেন্স হতে পারে, অ্যান্ড লেটের উন্ডের লেট কমপ্লিকেশনস, ক্রনিক পেইন হতে পারে, উন্ডের যদি কোনো নার্ভ এন্ট্রাপমেন্ট হয় সেখান থেকে ক্রনিক পেইন হতে পারে, বা স্কারে পেইন হতে পারে। স্কার যে জায়গা ইনসিশন দেওয়া হয়েছে সেটা হিল করার পরে যে স্কারটা ফর্মেশন হয়েছে সেই স্কারে পেইন হতে পারে। কমপ্লিকেশনস অ্যাসোসিয়েটেড উইথ ইনফিউশন এন্ড মনিটরিং সিস্টেম কি হতে পারে? এয়ার এম্বোলিজম হতে পারে, ফ্লেবাইটিস হতে পারে, থ্রোম্বোফ্লেবাইটিস, ফিঙ্গার নেক্রোসিস মানে থ্রোম্বোফ্লেবাইটিস যেটা আমরা যে আইভি ক্যানুলা করছি সেখানে ভেইনে একটা ট্রমা হচ্ছে, ভেইনে যদি ইনফ্লামেশন বা ইনফেকশন হয়, ফিঙ্গার নেক্রোসিস হয়ে যেতে পারে। ইউটিআই হতে পারে, লাইক ক্যাথেটার করা ক্যাথেটারাইজ পেশেন্টের ইউটিআই ডেভেলপ করতে পারে, এটা অ্যাসোসিয়েটেড উইথ মনিটরিং সিস্টেম, ইনফিউশন এন্ড মনিটরিং। আর কি স্পেসিফিক পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কি হতে পারে? আমরা যদি সিস্টেম ওয়াইজ যাই, রেসপিরেটরি কমপ্লিকেশন, তাহলে পোস্ট অপারেটিভ শর্টনেস অফ ব্রেথ ডিউ টু কি কারণে হতে পারে? রেসপিরেটরি কমপ্লিকেশন, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আর হার্ট ফেইলিউর, পালমোনারি থ্রোম্বোএম্বোলিজম মেইনলি, এয়ার এম্বোলিজম, ফেট এম্বোলিজম, চেস্ট ইনফেকশন, অ্যাটেলেক্টেসিস, প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, কমন চেস্ট ইনফেকশন, পালমোনারি থ্রোম্বোএম্বোলিজম, অ্যাটেলেক্টেসিস, দিস আর দ্য কমন পোস্ট অপারেটিভ শর্টনেস অফ ব্রেথ। আর কার্ডিওভাস্কুলার বেলায় আসবে হাইপারটেনশন আর হাইপোটেনশন, এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আর হার্ট ফেইলিউর, ডিসআরথমিয়াস, ডিভিটি, deep vein thrombosis. These are related to cardiovascular system. GIT complications এর মধ্যে আসছে কি post operative nausea and vomiting, common in every abdominal surgery or GI surgery. Paralytic ileus হতে পারে, bowel obstruction হতে পারে, post operative fecal impaction হতে পারে। ইউরিনারি কমপ্লিকেশনস কি হবে? পোস্ট অপারেটিভ রিটেনশন অফ ইউরিন হতে পারে, অলিগিউরিয়া, অ্যানিউরিয়া হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। এখন আমরা চলে যাচ্ছি কমপ্লিকেশনস অফ স্পেসিফিক সার্জারি, লাইক জিআই সার্জারি মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট সার্জারির সাথে রিলেটেড কি কমপ্লিকেশন হতে পারে? একটি হতে পারে অ্যানাস্টোমোটিক লিকেজ, ফিকাল ফিস্টুলা, ইন্টারকিউটিনিয়াস ফিস্টুলা, ইন্টারঅ্যাবডোমিনাল অ্যাবসেস, স্পেশাল ইনকোলনিক সার্জারি। আর কি হতে পারে? প্যারালাইটিক আইলিয়াস হতে পারে, শর্টগার সিনড্রোম হতে পারে, বাইল ভমিটিং, আর্লি এন্ড লেট ডাম্পিং সিনড্রোম, এটা হতে পারে মেইনলি স্টোমাক সার্জারিতে, পোস্ট ভেগোটমি ডায়রিয়া স্টোমাক সার্জারির সাথে রিলেটেড। প্যারাথাইরয়েড সার্জারির সাথে কি হতে পারে কমপ্লিকেশন? হাইপোক্যালসিমিয়া, অর্থোপেডিক্স এক্সাম্পল লাইক হিপ প্রস্থেসিস ইনফেকশন হতে পারে। রেসপিরেটরি সিস্টেমের যদি আমরা সার্জারি করি সেখানে পালমোনারি মানে লাংস এর যদি সার্জারি করা হয় তখন পালমোনারি কোলাপস অর অ্যাটেলেক্টেসিস, অ্যাসপিরেশন নিউমোনিয়া, লাং অ্যাবসেস, নিউমোথোরাক্স, ইফিউশন, ইআরডিএস এগুলো হতে পারে রেসপিরেটরি সিস্টেমের সাথে। এখন আমরা স্পেসিফিক চলে যাচ্ছি কমপ্লিকেশন গুলা এবং সেই কমপ্লিকেশন গুলা কিভাবে আমরা ম্যানেজ করব। পোস্ট অপারেটিভ ফিভার অর পাইরেক্সিয়া যদি হয় তাহলে কি হবে বা কেন হয়? তাহলে চলে আসো পোস্ট অপারেটিভ ফিভার অর পাইরেক্সিয়া, about 40% of patient develop post operative pyrexia after major surgery.
কজ অফ এর raised temperature পোস্ট অপারেটিভলি ইনক্লুড করছে, দেখো অ্যাকর্ডিং টু ডেজ ইমিডিয়েটলি সাধারণত হয় থ্রোম্বোফ্লেবাইটিস থেকে, বা এটা মেইনলি হয় হচ্ছে পাইরোজেন স্যালাইন থেকে হতে পারে, স্যালাইন ইনফিউশনের জন্য। days 2 to 5 atelectasis of lung, days 3 to 5 superficial and deep wound infection থেকে হতে পারে, day 5 chest infection, urinary tract infection and thrombophlebitis, day more than 5 days যেটা আফটার সার্জারি উন্ড ইনফেকশন হতে পারে, অ্যানাস্টোমেটিক লিক হতে পারে, ইন্ট্রাক্যাভিটারি কালেকশন আর অ্যাবসেস। এই কারণগুলো থেকে বা কজগুলো থেকে পোস্ট অপারেটিভ পাইরেক্সিয়া ডেভেলপ করতে পারে। এটা তোমাদের শর্ট নোট আসে। ডিপ ভেইন থ্রোম্বোসিস, transfusion reaction, wound hematomas, atelectasis, drug reaction may also cause pyrexia of non-infective origin. এখন যদি পাইরেক্সিয়া ডেভেলপ করে তখন আমরা কি কি ইনভেস্টিগেশন করব, কোন কারণে বা কেন হচ্ছে আমাদের কজ আইডেন্টিফাই করার জন্য ইনভেস্টিগেশন করব আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট, র্যান্ডম ব্লাড সুগার, ইউরিনারি and if needed culture and sensitivity, chest x-ray, ultrasonogram of whole abdomen. wound swab for culture and sensitivity, blood culture করতে পারি, ডপলার আল্ট্রাসাউন্ড ফর ডিভিটি, ডিপ ভেইন থ্রোম্বোসিস এর জন্য। ট্রিটমেন্ট কি হবে, জেনারেল মেজার্স, আমরা পাইরেক্সিয়াতে কি করি, ফিভার আসলে কোল্ড স্পঞ্জিং করি, অ্যান্টিপাইরেটিক দেই, ক্যাথেটার চেঞ্জ করি, ক্যানুলা চেঞ্জ করি যদি করা থাকে, আর স্পেসিফিক কি অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু কালচার এন্ড সেন্সিটিভিটি, অ্যান্ড ট্রিটমেন্ট অফ কজ, যে কজগুলো বলা হলো সেই কজ আইডেন্টিফাই করব এবং ট্রিট করব পেশেন্ট অ্যাকর্ডিং টু কজ। এটা গেল পোস্ট অপারেটিভ পাইরেক্সিয়া বা ফিভার। নেক্সট ওয়ান, পোস্ট অপারেটিভ পালমোনারি কমপ্লিকেশন, দ্যাট ইজ মোস্ট কমন কমপ্লিকেশন ইন কেস অফ মেজর সার্জারি। তাহলে পোস্ট অপারেটিভ পালমোনারি কমপ্লিকেশন in the single most common cause of postoperative morbidity and the second most common cause of postoperative mortality in elderly people. Time of occurrence ta kokhon, postoperative pulmonary complications are extremely common in first and second postoperative period. A common postoperative pulmonary complications gula ki pulmonary system pulmonary collapse and consolidation, aspiration pneumonia, পালমোনারি অ্যাবসেস হতে পারে, এম্বোলিজম হতে পারে, নিউমোথোরাক্স হতে পারে, প্লুরাল ইফিউশন হতে পারে, আর এআরডিএস হতে পারে, অ্যাকুইট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে, রেসপিরেটরি ফেইলিওর হতে পারে। প্যাথোফিজিওলজি অফ পোস্ট অপারেটিভ পালমোনারি কমপ্লিকেশনস কি হয়, লাংসে কি চেঞ্জ হয়, লাং ফাংশনের কি চেঞ্জ হয়। ওয়ান ইজ ডিক্রিজ ভাইটাল ক্যাপাসিটি, সেকেন্ড ডিক্রিজ ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। কেন হয় এটা, ডিস্টেন্ডেড ইন্ট্রাঅ্যাবডোমিনাল হলো অর্গান বা ভিসকাস, ইনক্রিজ ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার, ডায়াফ্রাগমেটিক এলিভেশন, যেটা করছে কি করছে, ডিক্রিজ ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি করছে। অ্যানাদার ওয়ান ইজ পালমোনারি ইডিমা। এই পালমোনারি ইডিমা ইজ accentuated by fluid overload and predisposed lung infection. As a result, development of hypoxia, especially in the lung base, and bronchial obstruction by mucus plug. তাহলে কি হচ্ছে, লাং কোলাপস করছে। আর this may cause infection, sepsis, ARDS, basal collapse can lead to pneumonia. এভাবে এই পালমোনারি কমপ্লিকেশনস ডেভেলপ করছে। আবার আমরা প্রিডিসপোজিং ফ্যাক্টরসে চলে আসি, স্পেসিফিক টু পালমোনারি কমপ্লিকেশনস কেন হচ্ছে। সাইট অফ অপারেশন, চেস্ট এন্ড আপার অ্যাবডোমিনে যদি সার্জারি করা হয়, এজ এক্সট্রিম অফ এজ, চিলড্রেন এন্ড এল্ডারলি, সেক্স মেল মোর দ্যান ফিমেল, ওবেস পারসন, হ্যাবিচুয়াল স্মোকার, প্রি এক্সিস্টিং লাং ডিজিজ লাইক অ্যাজমা, সিওপিডি, পেইন, রেস্ট্রিক্টস কাফিং অ্যান্ড ডিপ ব্রিদিং যদি পেইন থাকে, and prolonged immobilization and lack of chest physiotherapy, তাহলেও এই পালমোনারি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে ইন পোস্ট অপারেটিভ পিরিয়ড। আর কি আছে, anesthetic drugs like thiopentane and opioids like morphine, emergency surgery with full stomach,
lack of suction of bronchial secretion এগুলার হ্যাম্পার করছে রেসপিরেশনে। ল্যাক অফ অ্যাডিকুয়েট পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়া, তাহলে সে ব্রিদিং ঠিক মতো নিতে পারবে না। ইমপ্রপার ফ্লুইড ম্যানেজমেন্ট, ফ্লুইড ওভারলোড লোড হয়ে পালমোনারি ইডিমা ডেভেলপ করতে পারে, তাহলে কি হবে? হাইপোক্সিয়া হবে, পালমোনারি কমপ্লিকেশনস ডেভেলপ করবে। এখন এই যে পালমোনারি কমপ্লিকেশনস গুলো ডেভেলপ করছে, এই পালমোনারি কমপ্লিকেশনস যাতে পোস্ট অপারেটিভ পিরিয়ডে ডেভেলপ না করে তার জন্য আমাদের কিছু প্রিভেন্টিভ মেজার আছে। জেনারেল প্রিভেন্টিভ মেজার্স এর মধ্যে আছে, ফার্স্ট, প্রি অপারেটিভলি আমরা কি করতে পারি? কমপ্লিট অ্যাবস্টিনেন্স ফ্রম স্মোকিং। এখন 6 উইকস প্রি অপারেটিভলি 6 সপ্তাহ আগে স্মোকিং স্টপ করিয়ে দিতে হবে। প্রি অপারেটিভ টিচিং অফ রেসপিরেটরি এক্সারসাইজ, তাকে রেসপিরেটরি এক্সারসাইজ শেখাতে হবে অপারেশনের আগেই। আর কি করতে হবে? আমরা ওয়েট রিডাকশন করার জন্য অ্যাডভাইস করব। তাহলে একটা হলো স্মোকিং আমরা স্টপ করালাম 6 উইকস বিফোর সার্জারি, ওয়েট রিডাকশন অ্যাডভাইস করলাম, আর রেসপিরেটরি এক্সারসাইজ আমরা পেশেন্টকে শিখিয়ে দিলাম। পার অপারেটিভ মেজার আমরা কি নিব? অ্যাডিকুয়েট হাইড্রেশন করতে হবে, অ্যাভয়েড ইউজুয়াল ডিলে অফ সার্জারি, রেগুলার মনিটরিং অফ পালস অক্সিমিটার। এখন পোস্ট অপারেটিভ কি করব? কেয়ার কি করব যাতে হচ্ছে এই মেজার গুলা নিলে পালমোনারি কমপ্লিকেশনস কম হবে। All secretions must be cleared by suction at the end of the operation. Maintenance of patency of airway by suction through ear tube, endotracheal tube if necessary, দরকার হলে। আর মেইনটেনেন্স অফ ব্রিদিং বাই অক্সিজেন মাস্ক, লাগলে আমরা অক্সিজেন দিব, অ্যাডিকুয়েট পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়া দিব। এই মেজারগুলা নিলে প্রিভেন্টিভ মেজারগুলো আমরা নিতে পারি যাতে পোস্ট অপারেটিভ পালমোনারি কমপ্লিকেশনস কম হয়। আরো আছে, এনকারেজ আর্লি মোবিলাইজেশন, এনকারেজ ডিপ ব্রিদিং অ্যান্ড কাফিং, পিরিয়ডিক হাইপারভেন্টিলেশন বাই স্পাইরোমেট্রি, আর পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি, এগুলা আগেও বলা হয়েছে। এখন পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, পালমোনারি কমপ্লিকেশন যদি ডেভেলপ করে যায় তাহলে আমরা ম্যানেজ করব কিভাবে বা ট্রিটমেন্ট কি দিব? ক্লিয়ারিং অফ এয়ারওয়েজ বাই কাফিং, পারকাশন, নেজোগেস্টিভ টিউব সাকশন, এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন অ্যাকর্ডিং টু নিড। অক্সিজেনেশন দিব, অক্সিজেন দিব বাই মাস্ক, অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া দিব ইন কেস অফ সিভিয়ার সিওপিডি, নেবুলাইজেশন করব উইথ ব্রঙ্কোডাইলেটর ইফ নিডেড, অ্যান্ড মিউকোলাইটিক এজেন্টও আমরা দিতে পারি। আর in case of aspiration pneumonia, parenteral antibiotic, hydrocortisone if needed, shift the patient to ICU, ICU তে আমরা ম্যানেজ করব যদি অ্যাসপিরেশন ডেভেলপ নিউমোনিয়া ডেভেলপ করে। ইন কেস অফ প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, আমরা কি করতে পারি? আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ দিতে পারি। আর কেয়ারফুল মনিটরিং অফ দি পেশেন্ট, আমরা মনিটরিং করব, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, অক্সিজেন স্যাচুরেশন এটসেট্রা, আমরা মনিটরিং গুলো বলেছিলাম সব মনিটরিং করব। আমাদের পোস্ট অপারেটিভ পালমোনারি কমপ্লিকেশন শেষ। এখন আমরা যাব পোস্ট অপারেটিভ হাইপোক্সিয়া, অ্যানাদার ওয়ান টপিক। হাইপোক্সিয়া সবাই জানো, রিডিউস অক্সিজেন সাপ্লাই টু দ্য টিস্যু। It is a common problem in post-operative patient who need early diagnosis and treatment for smooth recovery. কি কি কারণে হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে ইন পোস্ট অপারেটিভ পিরিয়ডে? ইটিওলজির মধ্যে আসতেছে প্রি অপারেটিভ, স্মোকিং, সিওপিডি, ওবেস পেশেন্ট, ম্যালনারিস পেশেন্ট, দেন ওল্ড পেশেন্ট মানে এল্ডারলি পেশেন্টদের এই হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে ইটিওলজি। আর পার অপারেটিভ কি প্রবলেমের জন্য? থোরাসিক সার্জারি, আপার অ্যাবডোমিনাল সার্জারি, নিউরো সার্জারি, থ্রট সার্জারি, প্রলং সার্জারি, এনি সার্জারি প্রলং পিরিয়ড ধরে যদি সার্জারি হয় তখন এই হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে পেশেন্টের। পোস্ট অপারেটিভ কি কারণে ডেভেলপ করতে পারে? পেইন, সেজন্য সবসময় পেইন ফ্রি রাখতে হবে পেশেন্টকে। ডিউ টু ইমিডিয়েট ইনঅ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া, ইনঅ্যাডিকুয়েট রিকভারি, টাং ফল ব্যাক, ল্যারেঞ্জিয়াল ইডিমা ডেভেলপ করতে পারে, ইনক্রিজ অপওয়েট যদি দেওয়া হয়, আর এআরডিএস যদি ডেভেলপ করে তখন পোস্ট অপারেটিভ হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে। ক্লিনিক্যাল ফিচার কি থাকবে? ট্যাকিকার্ডিয়া থাকবে, রেস্টলেসনেস থাকবে, কনফিউশন, সায়ানোসিস, শর্টনেস অফ ব্রেথ, এগুলা পাওয়া যাবে। আমরা কি ইনভেস্টিগেশন করতে পারি? আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে পারি, চেস্ট এক্সরে করতে পারি, ইলেকট্রোলাইটস, ব্লাড ইউরিয়া, ক্রিয়েটিনিন, অক্সিজেন স্যাচুরেশন তো সাথে সাথে আমরা দেখব।
আর ট্রিটমেন্ট কি করব, এয়ারওয়ে ক্লিয়ারেন্স করব, অক্সিজেন ইনহেলেশন করব, এবং ইমিডিয়েটলি যেহেতু পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে আমরা কনসালটেশন করব অ্যানেস্থেটিস্টের সাথে। অবশ্যই ইফ নিডেড ট্রাকিওস্টমি অর ক্রিকোথাইরয়েডোটমি, ট্রিটমেন্ট অফ কজ মানে অ্যাকর্ডিং টু কজ আমরা পেশেন্টের ম্যানেজ করব, অ্যান্ড কন্টিনিউয়াস মনিটরিং উইথ পালস অক্সিমেট্রি, ইফ নিডেড পেশেন্ট শিফট টু আইসিইউ ফর ফার্দার ম্যানেজমেন্ট। এটা ছিল পোস্ট অপারেটিভ হাইপোক্সিয়া। আমরা কিছু প্রিভেন্টিভ মেজার নিতে পারি পোস্ট অপারেটিভ হাইপোক্সিয়া যাতে ডেভেলপ না করে। এর মধ্যে একটি কি, স্টপ স্মোকিং অ্যাট লিস্ট 6 weeks, not 12 hours, সরি, স্মোকিং আমরা স্টপ করব 6 সপ্তাহ আগে। কন্ট্রোল অফ সিওপিডি এবং রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন যদি থাকে সেটা আমাদেরকে আগে থেকেই ট্রিটমেন্ট করে নিতে হবে। গুড প্রি অ্যানেস্থেটিক প্রিপারেশন পারফেক্ট হতে হবে, কমপ্লিট হতে হবে। আমরা অ্যানালজেসিয়া, প্রিএমটিভ অ্যানালজেসিয়া দিতে পারি মেজর সার্জারিতে, পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া ফর পোস্ট অপারেটিভলি ফর মেজর সার্জারি, আর্লি মোবিলাইজেশন করব, পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি দিব। পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া এটা অ্যাকর্ডিং টু পেশেন্ট নিড, আমরা পেশেন্টকে শিখিয়ে দিলে যখন সে পেইন কমপ্লেন করবে সে নিজেই নিতে পারবে। তাকে যদি শিখিয়ে দেওয়া হয় সে কত ড্রপে নিবে, এটা পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া সে নিতে পারে। ওকে, আমরা আরেকটা টপিকে চলে যাচ্ছি, পোস্ট অপারেটিভ নশিয়া এন্ড ভমিটিং। এই যে কমপ্লিকেশনটা কমন ইন জিআই সার্জারির বেলায়, এই আমরা এখন পড়বো পোস্ট অপারেটিভ নশিয়া এন্ড ভমিটিং কেন হয়, কিভাবে হয়। এটা ভমিটিং সেন্টারকে যেটা আছে সেটাকে স্টিমুলেট করবে বাই ডিফারেন্ট afferent impulse by different various pathways including chemoreceptor trigger জোন, যার ফলে ভমিটিং হচ্ছে। এই রিস্ক ফ্যাক্টরস এই অ্যাসোসিয়েটেড থাকে পোস্ট অপারেটিভ নশিয়া এন্ড ভমিটিং এর জন্য। হিস্ট্রির সাথে চলে আসো, পাস্ট হিস্ট্রি অফ নশিয়া এন্ড ভমিটিং তার ছিল, হিস্ট্রি অফ মোশন সিকনেস এবং তার মাইগ্রেন আছে, প্রলং স্টারভেশনের হিস্ট্রি যদি থাকে পেশেন্টের, ওরাল রিডিউস রিসেন্ট ওরাল ইনটেক যদি কমে যায়, সে যদি খাবার খায়, সরি এটা রিসেন্ট ওরাল ইনটেক, দেখা গেল পেশেন্টকে এনপিও রাখতে বলা হয়েছে কিন্তু পেশেন্ট কিছু খেয়ে ফেলেছিল এবং সেটা সে বলেনি এবং সার্চ করেও পাওয়া যায়নি, ইন দ্যাট কেস ভমিটিং হতে পারে। ওবেস পেশেন্টদের, ফিমেল পেশেন্টদের বেলায় বেশি হয়। কি সার্জারির ক্ষেত্রে ভমিটিং বেশি হয়? টাইপস অফ সার্জারি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারি, অপথ্যালমিক সার্জারিতে কম, সরি, গাইনোকোলজিক্যাল সার্জারি, ইমার্জেন্সি অপারেশন, অর্থোপেডিক সার্জারিতে হতে পারে, ড্রাগস লাইক থায়োপেন্টাল, অপয়েডস। And general measures in the treatment of post-operative nausea and vomiting, আমরা কি মেজার নিব? Adequate hydration করতে হবে এবং maintenance of adequate blood pressure, avoidance of excessive movement during immediate post-operative period, reducing the patient's anxiety, nasogastric intubation or suction if required, আর পেশেন্টকে পেইন ফ্রি রাখতে হবে। পেইনের জন্য post-operative nausea and vomiting হতে পারে। ড্রাগস আমরা কি ইউজ করতে পারি? অ্যান্টিকোলিনার্জিক এজেন্ট লাইক সাইক্লিজিন বা হায়োসিন। যাই হোক আমরা অ্যান্টিমিটিক দিব ইফ পেশেন্ট কমপ্লেন নশিয়া এন্ড ভমিটিং। এত ডিটেলস মনে রাখতে হবে না। অ্যান্টি ইমেটিক লাইক ডম্পিরিডন দিতে পারি, আর হচ্ছে অনটেনসেন্ট্রিন দিতে পারি। যে কোনো দুইটা এক্সাম্পল তোমাদের বললেই হবে বা লিখে দিলেই হবে। Another common complication in post-operative period, that is post-operative retention of urine. Post-operative retention of urine, common problem in elderly male patient, especially after pelvic and perineal operation. Not only male, female patient দের বেলাও pelvic and perineal surgery বেলায় তোমার post-operative retention of urine হতে পারে। কি কি কারণে হতে পারে? রিলেটেড টু সার্জারি, অ্যানাল ক্যানালের অপারেশন, পেরিনিয়াল অপারেশন, বিপিএইচ অপারেশন, হিপ রিপ্লেসমেন্ট, হ্যাবিসিডেশন, ক্লট রিটেনশন যদি হয়, এন্ড কেস অফ প্রোস্টেটিক সার্জারি এন্ড ক্যাথেটার বা ক্যাথেটার মানে আমরা ইউরোলজিক্যাল কোনো সার্জারি যদি হয় তখন ক্লট রিটেনশন হতে পারে। ক্যাথেটার যদি করা থাকে পেশেন্টের, সেই ক্যাথেটার যদি ব্লকেজ হয়ে যায়, কিঙ্কিং হয় বা ক্লট রিটেনশন হয় তখনও রিটেনশন হতে পারে। আর স্পাইনাল অ্যানেস্থেসিয়া যদি সার্জারি করা হয়, এটা দিয়েও যে কোনো সার্জারিতে পোস্ট অপারেটিভ পিরিয়ডে পেশেন্টের রিটেনশন হতে পারে। এই রিটেনশন যদি ডেভেলপ করে বা হয় এই পোস্ট অপারেটিভ পিরিয়ডে, আমাদেরকে কি করতে হবে?
যে পেশেন্টদের ক্যাথেটার করা আছে সেক্ষেত্রে আমরা চেক করব ক্যাথেটারটা কোনো কিঙ্কিং আছে কিনা, ক্যাথেটার কানেকশন ঠিক আছে কিনা, বা খুলে গিয়েছে কিনা, বা লিক করছে কিনা। আমরা এটা আগে চেক করব, লাগলে আমরা ক্যাথেটার চেঞ্জ করব। আর যে পেশেন্টের ক্যাথেটারাইজ করা নাই, ক্যাথেটারাইজেশন করা নেই, তাদের ক্ষেত্রে আমরা কি করব? তাদের ক্ষেত্রে প্রথমে আমরা তাদেরকে এনকারেজ করব পেশেন্ট মুভ, তারা যেন, তাদেরকে আমরা হচ্ছে ওয়াশরুমে গিয়ে সে কল ছেড়ে ট্রাই করবে। তারপরে তাকে প্রাইভেসি দিতে হবে, তাহলে তার রিটেনশন রিলিফ হতে পারে। আর অনেক সময় পেইনের জন্য হয় আমরা অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া দিতে পারি, সাথে তার সে নিজে নিজে ইউরিনেশন করবে যদি ওটা রিলিফ হয়ে যায়। আর এই মেজার গুলো যদি ফেল করে তখন আমরা পোস্ট অপারেটিভে ক্যাথেটারাইজেশন করে দিব পেশেন্টের। Another complications, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, সেটা হচ্ছে উন্ড ডেহিসেন্স, উন্ড ইনফেকশন এন্ড উন্ড ডেহিসেন্স। উন্ড ডেহিসেন্সটা কি? ডিসরাপশন অফ এনি অর অল অফ দি লেয়ার্স ইন এ উন্ড। একটা অ্যাবডোমিনাল উন্ড, যে কোনো উন্ডের প্রত্যেকটা লেয়ার আমরা যেটা ক্লোজ করেছিলাম, সেলাই দিয়েছিলাম, প্রত্যেকটা লেয়ার অথবা যে কোনো একটা লেয়ার যদি ডিসরাপশন হয় তখন আমরা উন্ড ডেহিসেন্স বলছি। A dehiscence may occur in up to 3% of abdominal wounds and is very distressing to the patient and also for the surgeon. Wound dehiscence most commonly occurs from the 5th to 8th postoperative day when the strength of the wound is at its weakest. তখন এই wound dehiscence ডেভেলপ করতে পারে। কি কি কারণে এই wound dehiscence ডেভেলপ করতে পারে? কিছু জেনারেল ফ্যাক্টর আছে, কিছু লোকাল ফ্যাক্টর আছে। জেনারেল ফ্যাক্টর গুলো কি? malnutrition, diabetes mellitus, obesity, renal failure, jaundice, sepsis, cancer মানে malignancy, treatment with steroid or chemotherapeutic agent. In তাদের বেলায় এই জেনারেল ফ্যাক্টর গুলা দায়ী wound dehiscence এর জন্য। আর লোকাল ফ্যাক্টর কি আছে? inadequate or poor closure of the wound, poor local wound healing, that is example হিসেবে নিতে পারো because of infection, hematoma, seroma। যদি দেখা যায় যে উন্ড হিলিংটা, লোকাল উন্ড হিলিংটা ঠিক মতো হয়নি, অথবা রিলেটেড টু ক্লোজারটা ঠিক মতো হয়নি, দেখা গেল ওখানে একটা ক্যাভিটি রয়ে গেছে, টেন্টিং ইফেক্ট যদি থেকে যায়, ওখানে হিমাটোমা বা সেরোমা কালেকশন হতে পারে, সেগুলো সোর্স অফ ইনফেকশন, সেখান থেকে ইনফেকশন হতে পারে, ইনফেকশন হয়ে কি হবে? ডেহিসেন্স হয়ে যাবে। ইনক্রিজ ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার যদি বেড়ে যায় ইন পোস্ট অপারেটিভ পেশেন্ট সাফারিং ফ্রম ক্রনিক এয়ারওয়ে ডিজিজ, এক্সেসিভ কাফিং, তখনও এই উন্ড ডিসরাপশন হতে পারে। ক্লিনিক্যাল ফিচার কি হবে উন্ড ডেহিসেন্স যদি ডেভেলপ করে? ফার্স্টে দেখা যাবে উন্ড সোক করে গেছে, আমরা তো দেখতে পারবো না, অ্যাবডোমিনাল সার্জারিতে ব্যান্ডেজ দেওয়া আছে, তো আমরা ব্যান্ডেজটা দেখবো সোক করে গিয়েছে, তখন আমরা ব্যান্ডেজটা রিমুভ করব, তখন দেখবো সেরোসিঙ্গুনাস ডিসচার্জ ফ্রম উন্ড আফটার 2 to 3 days। পপিং সেন্সেশন ও সিভিয়ার কাফিং একটা সেন্সেশন পাওয়া যাবে। নো হিলিং রিজ ওভার ফার্স্ট 10th পোস্ট অপারেটিভ ডেজ। সাডেন উন্ড ডিসরাপশন, হঠাৎ করেই খুলে গেছে, সেলাই খুলে গিয়েছে, তখন আমাদের কি করতে হবে? আর্লি ডিটেকশন করতে হবে, রিকগনাইজেশন করতে হবে, পেশেন্টকে রিসাসিটেশন করব এবং পেশেন্টকে রিঅ্যাসুরেন্স করব। আর যে ডিসচার্জ আসছে, ডিসচার্জ আমরা কালচার এন্ড সেন্সিটিভিটি করতে পাঠাবো। দেন কিছু ক্ষেত্রে দেখা যায় যেটা পার্শিয়াল ডেহিসেন্স, তখন দেখা যায় আমরা ইনফেকশন, আমরা যে উন্ড সোয়াব করতে দিলাম, কালচার এন্ড সেন্সিটিভিটি দেখে আমরা অ্যান্টিবায়োটিক দিব, রেগুলার ড্রেসিং করব, দেন আমরা সেকেন্ডারি ক্লোজার করতে পারি। আবার যদি ব্রাস্ট অ্যাবডোমেন মানে অল লেয়ার যদি খুলে যায় অ্যাবডোমিনাল, তখন কি করতে হবে? কখনো কখনো রিএক্সপ্লোরেশন অফ অ্যাবডোমেন লাগতে পারে, অ্যাডিকুয়েট পেরিটোনিয়াল লেভেজও লাগতে পারে, এন্ড হচ্ছে ক্লোজার লাগতে পারে। আর আমরা সুচারিং কি করব? এই যদি ব্রাস্ট অ্যাবডোমেন হয় মানে অল লেয়ার খুলে যায়, ফুল থিকনেস রিটেনশন সুচার বা টেনশন সুচার বলি আমরা, সেটা দিব উইথ নন অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল লাইক নাম্বার 1 প্রোলিন দিয়ে। তোমাদের জন্য এতটুকু বলতে পারলেই হবে। আর কি বলবো? অ্যান্টিবায়োটিক, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক্স, নিউট্রিশনাল সাপোর্ট, অ্যাবডোমিনাল বাইন্ডার,
আমরা পেটে বেল্ট দিতে পারি সাপোর্ট হিসেবে, আর ডিলেড সুচার রিমুভাল, আমরা যে সেকেন্ডারি ক্লোজার দিলাম বা টেনশন সুচার দিলাম সেই সুচারগুলা আমরা রিমুভ করব ডিলেড 7th পিওডিতে না, ইভেন 14 পিওডি অর ইভেন মেন 21 পিওডি, এটা অ্যাকর্ডিং টু নিড, পেশেন্টের নিড অ্যান্ড ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা ডিলেড সুচার রিমুভাল করব। প্রোফাইলেক্সিস অর প্রিভেনশন, এই উন্ডেহিসেন্স যাতে না হয় তাহলে আমরা কি প্রিভেন্টিভ মেজার নিতে পারি? Identify the patient at risk and deduction or control of risk factors, যে risk factors গুলো আছে সেগুলো আমরা প্রি অপারেটিভলি কন্ট্রোল করে নেব। আমরা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিব, গার্ড সার্জারির ক্ষেত্রে বাউল প্রিপারেশন করে নিব, এবং সার্জারিটি হতে হবে মেটিকুলাস সার্জিক্যাল টেকনিক, মানে সার্জারির সময় তাড়াহুড়া করা যাবে না, এবং আমাদের সার্জিক্যাল টেকনিকটা খুব মেটিকুলাসলি হতে হবে, তাহলে ইউন্ড ইনফেকশনের চান্স বা ডেহিসেন্সের চান্স কম হবে। তো এগুলোই ছিল পোস্ট অপারেটিভ কেয়ার এন্ড কমপ্লিকেশনস। আজকে এই পর্যন্তই। যেহেতু কমিউনিকেশন করা যাচ্ছে না, কারো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে করে রাখতে পারো, পরে আনসার করে দিব।